আসসালামু আলাইকুম। আমাদের যথারীতি এক কাপ চা ও কৃষির গল্প, এক কাপ চা ও কৃষির গল্প থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকে প্রথমেই যেটা মনে হচ্ছিল যে সারাটা দিন আজকে খুব বেশি বৃষ্টি হচ্ছিল। আপনারা যারা দেখছেন তারা হয়তো বা এনজয় করেছেন যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। আমার কাছেও ভালো লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল যে হোক না বৃষ্টি, কিন্তু পরক্ষণই মনে হচ্ছিল আমাদের করোনা, আমাদের আমপান, আমাদের এখনকার বৃষ্টি, আমাদের কৃষির সাথে যারা আছে অথবা দুস্থ মানুষ যারা আমাদের পাশে, যে দুস্থ মানুষগুলো আছে ওরা অনেক অনেক কষ্টে আছে। এত বৃষ্টি হলে আমি ভয় পাচ্ছি যে বৃষ্টি যদি এত বেশি হয় এবং আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যদি পানি ছেড়ে দেওয়া হয় তাহলে না আমাদের আগাম বন্যা হয়ে যায়। আর যদি এই বন্যা হয়েই যায় তাহলে বুঝতেই পারছেন যে আমরা বাঁচব কেমন করে। আমাদের কৃষিকে যদি বাঁচিয়ে না রাখতে পারি তাহলে আমরা বাঁচব কেমন করে। খেয়াল করে দেখেন, এখন ধান শুকানোর সময়, ধান শুকাতে পারছে না। আমাদের কাছে ধান শুকানোর অটোমেটিক যে মেশিনগুলো আছে, যে মেশিনগুলো কম পরিসরে রেখে আমরা ধান শুকাতে পারি, সেগুলো কিন্তু আমাদের কৃষকদের কাছে নেই। আধুনিক প্রযুক্তিগুলোর অনেক অভাব আছে। ধান শুকালেই হবে না, ধান শুকানো, মাড়ানো সব কিছু করে আমরা যখন চাল হয়ে গেল সেটার ন্যায্য মূল্য পাবে কিনা। আমাদের যে ফসলগুলো, সবজি ফসলগুলো আছে, সেই ফসলগুলোর কি অবস্থা হচ্ছে সেটাও কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি না যে কৃষকরা ন্যায্য মূল্য পাবে কিনা। আমের ক্ষেত্রে যেটা, আম লিচুর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আম লিচু হয়তোবা ভালো মার্কেট পাবে, হয়তোবা পাবে না। যদি এমন করে বৃষ্টি থাকে তাহলে কোথায় যাবে এই ফসলগুলো। আমার কাছে যেটা মনে হয় যে আমরা একটা ভয়ঙ্কর পরিবেশের ভিতরে আছি। সরকার চেষ্টা করছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, কৃষি মন্ত্রণালয়, রিসার্চ স্টেশনগুলো, বিএডিসি, বিএআরআই, ব্রি, সবাই কিন্তু চেষ্টা করছে এই দুর্যোগ আমাদের জন্য, দুর্যোগ থেকে আমরা কেটে উঠতে পারি বা আমরা রক্ষা পেতে পারি। আমাদের সবচেয়ে যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে কৃষকরা যদি ন্যায্য মূল্য না দিতে পারি। কৃষক যদি ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু কৃষক তার উৎসাহটা হারিয়ে ফেলবে। কৃষকের সন্তান কখনো আর কৃষক হবে না। তখন আমাদের হাই হতাশ করতে হবে আমাদের কৃষি নিয়ে। আধুনিক প্রযুক্তি অথবা আমাদের কৃষির ক্ষেত্রে যত রকমের টেকনোলজিগুলো আছে, সেই টেকনোলজিগুলো যদি আমরা অ্যাডাপ্ট করে দিতে পারি তাহলে শিক্ষিত মানুষগুলো কৃষক হবে বা কৃষির পাশে দাঁড়াতে পারত। সো আমাদের এখন দরকার হচ্ছে ঠিক সময়ে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। কৃষিকে আমরা কেমন করে দেখতে চাই সেটা খুব ইম্পর্টেন্ট। আজকে 90 মিনিট স্কুলিংয়ের শুরুতেই আমি এই কথাগুলো বললাম, কারণ হচ্ছে আমাদের এটা গল্পের ব্যাপার, আমাদের পরিকল্পনার ব্যাপার। আমরা কেমন করে এগ্রিকালচারকে দেখতে চাই। আমাদের এক কাপ চা ও কৃষির গল্প, চা খেতে খেতে গল্প। আপনারা সবাই চা নিয়ে বসেছেন? চা আছে তো? আমরা চা নিয়ে বসছি। আজকেও ঠিক, আমি সবসময় লাল চা খাই, আজকে মনি কিন্তু আমাকে আবার দুধ চা বানিয়ে দিয়েছে। মনি আমাকে এত পছন্দ করে। আপনাদের কাছে আজকে বলতেই হচ্ছে যে গত রমজান মাস, এই যে যতদিন ধরে লকডাউন অবস্থায় আছি আমরা, তার মাঝে রমজান মাস গেল, আমি প্রতিটা মুহূর্ত মনির সেবা পেয়েছি। মনি আমাকে দেখে রেখেছে। আপনাদের আসলেই আমি আজকে লাইভে এসে মনিকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। আমার পাশে অনেকেই ছিলেন, সবাইকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। চা খেতে খেতে কৃষির গল্প, কখনই মনে করবেন না আমাদের এই গল্পটা কোনো সায়েন্টিফিক। আমরা সহজভাবে কিছু গল্প করতে চাই। কেন? কারণ হচ্ছে আমরা সবাই কিন্তু একটা স্ট্রেসের ভিতর দিয়ে যাচ্ছি। চা নিয়ে বসছেন অনেকেই, লিখছেন এখানে, আমি দেখছি। আসলে আমরা এই স্ট্রেসের ভিতর দিয়ে যখন যাচ্ছি তখন কিছুটা সময় মনে হোক না এইরকম যে আমরা সবাই একসাথে আছি। ঘরের ভিতরে বসে থেকেও আমরা 90 মিনিট স্কুলিংয়ে যেমন গাদাগাদি করে বসে বসে সবাই আপা কেমন আছেন, ভাই কেমন আছেন, এই গল্পগুলো বলতাম।
সেই রকমভাবে আজকে এরকম গল্প। আপনারা কমেন্টস করুন, আমি সেগুলোর অবশ্যই উত্তরগুলো আমি দেখব সবগুলো। আমি এনজয় করছি 90 মিনিট স্কুলিংয়ের পরিবর্তে হলেও এক কাপ চা ও কৃষির গল্প আমি মনে করি আমাদেরকে ভালো রাখবে, আমরা সুন্দরভাবে বাঁচার জন্য একটা প্রেরণা পাবো, বেঁচে থাকার প্রেরণা। আমি যখনই একা বসে থাকি, আপনারা সবাই জানেন যে আমি আমার অফিস রুমের বারান্দাটায় বসে বসে বৃষ্টি দেখি, কখনো রৌদ্র দেখি, কখনো বাতাস দেখি, কখনো পাখি দেখি, কখনো বিড়াল দেখি, কখনো কুকুরের বাচ্চা দেখি। দেখে দেখে ভাবি এই দিনটা কি শেষ হবে, নাকি এইভাবেই আমরা পৃথিবী থেকে চলে যাব? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক। আমরা চাই আবারও সেই গাছতলায় আমরা গাছ নিয়ে সবাই গল্প করার জন্য, সেই রকম একটা পরিবেশ সারা বাংলাদেশের মানুষকে যেন বাঁচিয়ে দেয়, সারা পৃথিবীর মানুষকে যেন বাঁচিয়ে দেয়। ঠিক এই মুহূর্তে আমি অনেকেই দেখেছি, আমি পরে সবাইকে ধন্যবাদ জানাবো, অনেকেই জয়েন করেছেন। আমি পরে আসলে প্রথমে এই আলোচনার বিষয়গুলো আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলে নিই। প্রশ্নগুলো হচ্ছে সবগুলো হচ্ছে নিজের বাগান নিয়ে, বাগানের গল্প সেগুলো নিয়ে। শাহ আলম ভাই, উনি ভিয়েতনামে নারিকেল গাছ লাগিয়েছেন। ভাই, আপনি ভিয়েতনামে 10টা গাছ লাগিয়েছেন, 5টা মেরে ফেলেছেন। আপনার উপর রেগে গিয়েছি আমি, কিন্তু 5টা কেন মরল? একটা নারিকেল গাছ অনেক দাম ভাই, কেন মরে গেল সেগুলো কিন্তু আপনার অবশ্যই আসলে হচ্ছে কি মাটি প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট। এত দামি গাছগুলো আপনি যদি গর্তটা করে ভালোভাবে যত্ন করে লাগাতেন তাহলে কিন্তু গাছগুলো মরতো না। এটা পেরিনিয়াল ক্রপস, বছরের পর বছর কিন্তু নারিকেল গাছগুলো থাকবে। সো যেখানে লাগাবেন সেটাকে খুব ভালোভাবে যত্ন করে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, কম্পোস্ট, নেমাটোড মারার জন্য সব কিছু দিয়ে, আপনার প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার, প্রচুর পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে যদি লাগাতেন তাহলে এই সমস্যাটা হতো না। আমার কাছে মনে হয় যে নারিকেল গাছগুলো এখন দ্রুত বড় করার জন্য কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই। আপনি দ্রুত বড় করবেন কেন? এটা তো ডুয়ার্ফ গাছ, এটা ছোটোই থাকবে, শুধুমাত্র 2 বছর যেতে দেন, দেখবেন ফল ধরা শুরু হবে। সো আপনি ধৈর্য ধরেন, এখন আগাছাগুলো পরিষ্কার করে দেন, একটু জৈব পদার্থ দিয়ে দেন, সম্ভব যদি হয় ড্যাপ সার দিতে পারেন, আবার কিছু দিন পরে একটু এমওপি সার যদি দিয়ে দেন তাহলে দেখা যাবে। অবশ্যই মনে রাখবেন বেশি পরিমাণে জৈব সার দিয়ে রাখবেন। এই বর্ষার সময়টাই কিন্তু এখন কিন্তু গাছটা তরতাজা হবে আগামীতে ফল দেওয়ার জন্য। সো যত্ন কিন্তু এখনই করতে হবে আপনার। সিফু ভাই ভাই লিখেছেন ক্লিবায়ো সম্বন্ধে জানা। ক্লিবায়ো নিয়ে আমরা কিন্তু একটা ক্লাসও করেছিলাম। ক্লিবায়ো নিয়ে, ক্লিবায়ো হচ্ছে একটা জাপানিজ ফর্মুলেশন, আমি নিজেও খুব বেশি ভালো বুঝি না ক্লিবায়োর, তবে ক্লিবায়ো আমি 2 বছর ধরে ইউজ করছি। আমার সত্যি কথা হচ্ছে আমার খুব ভালো ফসল হতো না। গবেষণার ক্ষেত্রে আমি দেখেছি সবসময় আমার কখনো ফিউজারিয়াম, কখনো ভার্টিসিলাম উইল, কখনো বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াল উইল্ট হয়ে গাছগুলো মারা যেত। এই 2 বছর ধরে আমি যখন ক্লিবায়ো ব্যবহার করা শুরু করলাম দেখলাম যে ভালো ফলন হচ্ছে, তাই ভালো গাছগুলো ফিউজারিয়াম ধরে না। সো এই ধরনের এর জন্য আমি এটাকে খুব বেশি প্রেফার করছি। ক্লিবায়োর ভিতর মেজো 3টি জিনিস কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া, বেসিলাস ন্যাক্টো, ইস্ট ফাঙ্গাস। এগুলো 3টাই হচ্ছে উপকারী, এগুলো আপনি কিন্তু খেয়েও ফেলতে পারবেন। আর এগুলো যদি এমন হয় চুলে খুশকি হয়েছে, আমি কিন্তু আজকেও দিয়েছি, চুলের ভিতরে ক্লিবায়ো দিয়ে দিই, তো ফাঙ্গাসগুলো কন্ট্রোল হয়ে যায়। আমি কিন্তু ব্যবহার করি চুলের জন্য, যেহেতু এই লকডাউন কন্ডিশন আমার চুল পড়ে যাচ্ছিলো, সো ক্লিবায়ো দিয়ে উপকার পাচ্ছি। সো আপনাকে কিন্তু বলছি না কিন্তু ক্লিবায়ো আপনি চুলে দেন, সো সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এটা একটা মিরাকল মিক্সচার, এটা যেমন গ্রোথ বাড়ায় তেমনি ফাঙ্গাস কন্ট্রোল করে, তেমনি ব্যাকটেরিয়া কন্ট্রোল করে, তেমনি ইল বাড়িয়ে দেয় এবং মিষ্টতাও বাড়িয়ে দেয় ফসলের। সো এইগুলো খুবই ভালো কাজ করে। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে এটা সম্ভবত যে কোম্পানি ট্রাই করছে তারা বাংলাদেশে মার্কেটিং করার জন্য চেষ্টা করছেন, আমরা হয়তো পেয়ে যাব। বাইজিৎ ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন, আঙ্গুর কোন মাটিতে ভালো হয়? আঙ্গুর কোন মাটিতে ভালো হয়, খুব গবেষণা কিন্তু বাংলাদেশে খুব বেশি হয়নি। বাংলাদেশের মাটিতে আমরা দেখেছি বেলে দোআঁশ মাটিটাই খুব ভালো হচ্ছে। আমরা অনেক বছর ধরে এটাতে চেষ্টা করছি মাটির বিভিন্ন কম্পোজিশন তৈরি করে,
দেখেছি প্রচুর জৈব পদার্থ অ্যাড করে যদি বেলে দোআঁশ মাটি থাকে তাহলে সেখানে ভালো ফসল হয়। একই রকমভাবে আফরিন ঝুমুর খান উনিও আঙ্গুর নিয়ে অনেক কথা লিখেছেন। নার্গিস আক্তার আপু লিখেছেন প্রচুর পরিমাণ পিঁপড়া হচ্ছে। মনে রাখবেন, আঙ্গুর যখন গাছে পাকাতে হয়, আমি কিন্তু বারবারই বলছি নন ক্লাইমেটিক ক্রপস, গাছে কিন্তু আঙ্গুর পাকাতে হবে, তাই আঙ্গুরটা যত্ন করতে হবে। যদি খুব কম্প্যাক্ট অবস্থায় আঙ্গুরগুলো থাকে তাহলে দেখবেন ভালো, কখনো ফেটে যাবে, কখনো ওখান থেকে ফাঙ্গাস গ্রো করবে। এর জন্য করতে হয় কি, আঙ্গুরের থোকাটা থেকে দেখে দেখে আঙ্গুরগুলো প্রুন করে দিতে হয়, একটা দুইটা কমিয়ে দিতে হয়। কমিয়ে দিলে আঙ্গুরগুলো বড় হতে পারে, সুন্দর হতে পারে এবং ফেটে যায় না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আঙ্গুরের জন্য পিঁপড়া না হয়। পিঁপড়া হলে কি করতে হবে, সাধারণ পিঁপড়া কন্ট্রোল করতেই হবে। পিঁপড়া এখন কিন্তু বর্ষাকাল, পিঁপড়া দেখবেন সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। পিঁপড়াকে আপনি যেভাবেই কন্ট্রোল করতে হয়, আমরা প্রায় সময়ই বলি যে দারুচিনি একটু ছিটিয়ে দেন, দারুচিনি গুঁড়া ছিটিয়ে দেন, দেখবেন আপনার আঙ্গুর গাছে পিঁপড়াগুলো থাকবে না। আর পিঁপড়া না থাকলে দেখবেন আঙ্গুরগুলো বড় হচ্ছে, পুষ্ট হচ্ছে, ফেটে যাচ্ছে না। সেদিকে আবার খেয়াল করতে হবে। একটু আমরা ট্রেসিং পেপার দিয়ে যদি একটু ঢেকে দিই তাহলে এটা ফলনটা খুব ভালো হয়, সুন্দর হয় এবং মিষ্টি হয়। গাছেই পাকিয়ে হারভেস্ট করতে হবে। গাছ থেকে তুলে নিয়ে এসে 2 দিন রেখে দিয়ে কিন্তু আপনি ভালো মিষ্টি হবে না। গাছেই পাকিয়ে মিষ্টি করতে হবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তুষার ভাইও ঠিক একই রকমভাবে একটা প্রশ্ন করেছেন, আলাদা একটা প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে সাবা খান করেছেন, সফেদা ফুল টিকে না, কালো হয়ে আমার গাছও কিন্তু এটা হয়। সাধারণত যেসব পলিনেশনের অভাব হলে সাধারণত ফুলগুলো পড়ে যায়। পলিনেশন, আপনার সফেদার ফুলগুলো দেখেছেন, ফুলগুলো মেল ফিমেল কিন্তু একসাথে আছে, তারপর কিন্তু পলিনেশন হয় না। আমরা কি করি জানেন, একটা ব্রাশ দিয়ে জাস্ট একটু ভিতরে নাড়া দিয়ে দিলে কিন্তু পলিনেশনটা হয়ে যায় এবং ওখান থেকে পোলেনটা নিয়ে আপনার ব্রাশের মাথায় পোলেনটা লেগে গেল, অন্য ফুলগুলোতে যদি একটু ঢুকিয়ে টাচ করে দিন তাহলে কিন্তু পলিনেশন হয়ে যায়। পলিনেশন হলে পড়বে না। তবে কখনো ড্রাউট সেটার জন্য হয়, আবার কখনো ফাঙ্গাল ইনফেকশন যখন কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনাকে এখানে অ্যানথ্রাকনোস অথবা অন্য ফাঙ্গাসগুলো গ্রো করেছে, যার জন্য পড়ে গিয়েছে। সেটা কিন্তু খেয়াল রাখবেন। সো আপনাকে কিন্তু পলিনেশনের ব্যাপারে একটু অ্যাওয়ার হতে হবে। সাবা আক্তার আরও জানতে চেয়েছেন যে আনার নিয়ে ওনার অনেক প্রশ্ন। আনার গাছ, আমি কিন্তু আনার নিয়ে বা বেদানা বা ডালিম নিয়ে কিন্তু আমরা সেভারাল টাইমস কিন্তু কথা বলেছি, আমরা অনেকগুলো কথা বলেছি এবং সেখানে কেন আনারগুলো পড়ে যায়, কেন আনারের ফলনগুলো ভালো হয় না, সেগুলো নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় কথা বলেছি। তবে এখন যেহেতু অনেক প্রশ্ন আনারই সমস্যা, কারণ আনার এখন খুব সবার গাছে কিন্তু আসছে, একটু ছবি দেখি, ছবি দেখতে কথাগুলো বলি তাহলে ভালো লাগবে। ছবিটা হচ্ছে, দেখেন স্পষ্ট করে লেখা আছে যে বেসিক নিডটাই হচ্ছে প্রুনিং করা। দেখেন এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে প্রুনিং করাটা। প্রুনিংটা খুব ইম্পর্টেন্ট। প্রুনিং যত সুন্দরভাবে হবে তখন আপনার গাছগুলো কিন্তু ভালো হবে। এখন কথা হচ্ছে প্রুনিংটা কখন করবেন, একটু এখানে দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এখানে 12 মাস আছে। আমার যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি ফুলটা আসে তাহলে মে জুন মাসে কিন্তু পাকার কথা, তখন কিন্তু ড্রাউট থাকে। এই সময়টা যদি পাকে তাহলে কিন্তু আনারটা মাঝে মাঝে ফেটে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। এবং নাহার কলি আপু একটা সুন্দর প্রশ্ন করেছেন, তুষার ভাই বলেছেন বেদানার বিচিগুলি শক্ত হয়। যদি মে জুন মাসে পাকে তাহলে কিন্তু বেদানার বিচিগুলো, যেহেতু পানির অভাব হয়েছে তখন কিন্তু এটা বিচিগুলো শক্ত হবে এবং রসটা কম হবে। কিন্তু এই সময়টায়, কোন সময়টায়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই সময় যদি প্রুন করে দেন, মানে গাছের ডালপালা যদি কেটে দেন, তখন আর ফুল হতে পারলো না। জুলাই আগস্ট মাসে যখন ফুল হবে এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে যখন পাকতে শুরু করবে তখন দেখবেন যে আপনার ফুলগুলো একটাও ঝরে পড়ছে না এবং ফলগুলো হৃষ্টপুষ্ট হচ্ছে এবং দানাগুলো নরম হচ্ছে এবং মিষ্টতা, মানে বেশি পরিমাণে রস হচ্ছে এবং মিষ্টতা বেশি হচ্ছে। তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রুনিংটা খুব ইম্পর্টেন্ট এবং এটাকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে প্রুন করে দিলেই আপনার গাছে কিন্তু সুন্দরভাবে আপনার ফলন পেতে পারেন এবং মিষ্টতা বেশি হবে, সিডটা একটু শক্ত কম হবে। সো আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের দিকে প্রুন করে দিবেন। এইবার যদি যেগুলো হয়েছে সেই ফুলগুলো হয়ে যাক, তারপর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রুন করে দিবেন, তাহলেই হয়ে যাবে। মারিয়াম বেগম আপু বলেছেন
আঙ্গুর মিষ্টি হয়েছে, কিছু কিছু গাছে পচে যাচ্ছে। আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা বলেছিলাম যে কেন মিষ্টি হয়েছে কিন্তু পচে যাচ্ছে, কারণটা কি? অনেকগুলো আঙ্গুর থোকায় ভিতরে, একটার সাথে একটা চাপাচাপি করে আছে। এটা যেন না হয়, আপনি যদি একটু করে আগেই ছোট থাকা অবস্থায় যদি প্রুন করে দিতেন, 2-3টা আঙ্গুর সরিয়ে দিতেন, তাহলে কিন্তু আঙ্গুরগুলো পুষ্টতা বেশি হতো। এবং আঙ্গুর মিষ্টি হয়েছে বলেছেন, এবং যদি পুষ্ট হতো তাহলে দেখতেন যে আঙ্গুরের কত সুবাস একটা হয়, সুন্দর গন্ধ এটার ভিতরে থাকতে পারে, এবং পচে যাওয়ার সম্ভাবনা কম থাকতো। তখন পিঁপড়া আক্রমণ কম হতো, ফাঙ্গাসগুলো কম হতো এবং পচে যেত না। সো সেটা একটু করতে হবে। আর পচে যাওয়ার জন্য না যায়, পাকলে যেহেতু চিনি প্রচুর পরিমাণে থাকে, এর জন্য একটা ট্রেসিং পেপার দিয়ে, পলিথিন দিয়ে যদি আমি পানি, বৃষ্টির পানি যেন না পড়ে, এইভাবে একটু শেড করে দেওয়া যায়, আঙ্গুরগুলো থোকাটাকে যদি ঢেকে দেওয়া যায়, তাহলে আঙ্গুরগুলো কিন্তু অনেক সুন্দর হবে, মিষ্টি হবে এবং ফেটে যাবে না এবং কালো হয়ে যাবে না। সোহেল রানা ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন গোলাপের বাডিং নিয়ে। টি বাডিং, গোলাপে আমরা প্রপাগেশন কী দিয়ে করি? টি বাডিং নিয়ে। টি বাডিং আমরা সাধারণত কখন করি? ঠিক বর্ষার শেষে অথবা শীতের আগে আগে, যখন হচ্ছে ফুল দিয়ে নতুন নতুন কুশি বের হওয়া শুরু হয়, তখন কিন্তু এটা করি। তবে যখন তখনই করা যায়, কিন্তু আপনার কি বাট, এই র্যাপিড গ্রো, মানে ভিগোরাস গ্রো হবে এইরকম বাট যদি আপনি পান ডিজায়ার প্ল্যান্টসে, তাহলে কিন্তু আপনি প্রুনিং করতে পারবেন। তবে মনে রাখতে হবে পানি যেন ভিতরে না পড়ে। আপনি যে বাঁধবেন এইটাতে, টিটাকে যে বেঁধে রাখবেন, সেটাতে যেন পানি না পড়ে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। পানি পড়লে কিন্তু জোড়া লাগবে না। সেটার জন্য বর্ষাকালে আমরা একটু অ্যাভয়েড করি। সেই রকমভাবে বৃষ্টি পানি অবশ্যই খেয়াল রাখতে হবে। তো মাকসুদুল হাসান ভাই বলেছেন যে টবে বা ড্রামে আমরা ফুডারান কীভাবে দিব? গাছ থাকা অবস্থায় গাছ তুলে ফেলতে হবে। একটা আম গাছ লাগিয়েছেন, তুলে যদি দিতে হয় তাহলে তো আম গাছটা নষ্ট হয়ে যাবে। সো আপনাকে খেয়াল রাখতে হবে যে কীভাবে দেওয়া যায়। স্বল্প মাত্রায় যদি আমরা, একটা আম গাছ আছে বড় ড্রামে, 4-5টা নিড়িয়ে সেখানে যদি আপনি ফুডারান দিয়ে মিশিয়ে, মাটির সাথে মিশিয়ে দেন, তাইলেই হলো। ফুডারান মাটির মাইক্রোক্লাইমেটটাকে টোটালি নেমাটোড চেঞ্জ করে দেয়, মেরে ফেলে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ফুডারান কিন্তু ইনসেকটিসাইডের ভিতরে সবচেয়ে কঠিন একটা ইনসেকটিসাইড। সো নেমাটোড মারার জন্য যখন ফুডারান ইউজ করবেন, সাধারণত যে ফসলগুলো খুব তাড়াতাড়ি কালকে তুলব বা পরশু দিন তুলব এইরকম, সেই সব ক্রপ হারভেস্ট করব, এই ফসলে এখনই দিবেন না। কারণ হচ্ছে 21 দিন পরে আপনার ফলের ভিতরে ঢুকে যেতে পারে, রেসিডুয়াল ইফেক্ট আপনি পেতে পারেন। সো আপনাকে কিন্তু অবশ্যই সেদিকেও কিন্তু নজর রাখতে হবে যে আপনাকে যেন কোনোভাবেই খাবারের ভিতরে ফুডারানের ইফেক্টটা না ঢুকে যায়, আপনি তাহলে স্বাস্থ্যহানি হতে পারে। চা খেতে খেতে গল্প, অনেকেই লিখেছেন চা খেতে খেতে গল্প করছি। আসলে চা খেতেই তো গল্প করব। চা, এক কাপ চা ও কৃষির গল্প। আমরা ক্রিস আপু, আমাদের গ্রিন বাংলাদেশের অ্যাক্টিভ মেম্বার, ক্রিস আপু একটা ছবি দিয়ে লিখেছেন যে অনেকগুলো মাটি, পুরনো মাটি আছে, সেই মাটিগুলোকে ব্যবহার করা যাবে কি না। অ্যাকচুয়ালি মাটি কখনো নষ্ট হয় না। নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি যদি থেকে যায়, তাহলে কিন্তু আপনি মাটিগুলোকে যখন রিইউজ করবেন, প্লিজ আপনি এগুলোকে একটু রৌদ্রে দিয়ে তারপর শুকিয়ে নিয়ে সেই মাটিগুলো আবার কিন্তু প্রচুর পরিমাণে গোবর অথবা ভার্মি কম্পোস্ট অ্যাড করে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। তো রিইউজ করা, ড্রাই করে দেন আপনি ইউজ করতে পারবেন মাটিগুলো। মাটি কখনোই নষ্ট হয় না, শুধু নিউট্রিয়েন্ট কমে যায়, সো নিউট্রিয়েন্ট অ্যাড করে নিলেই হয়ে গেল। মিমি রহমান আপু কিন্তু সিরিজ অফ কোশ্চেন করেছেন, ইনি সবসময় প্রশ্ন করেন, ওনার মনে হয় অনেক সুন্দর বাগান আছে, আমরা ওনার বাগান দেখতে যাবো ইনশাআল্লাহ। আপু আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নগুলো অনেক সুন্দর সুন্দর। বেশি বেশি ড্রাগন আসার জন্য কি করতে হবে? আসলে ড্রাগন ফ্রুটস এখন বাংলাদেশে কিন্তু খুব ভালো হচ্ছে বলতে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, সবার ছাদ বাগানে ড্রাগন ফ্রুট আছে এবং প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, ফুলের ছবি আমি ফেসবুকে দেখছি, প্রচুর ফুলের ছবি দেওয়া হচ্ছে, এবং আমরা অনেকে কিন্তু হারভেস্ট করে ফেলছেন। আমার বাগানেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছিল, ফল হচ্ছিল,
কালকে না পরশু দিন গিয়ে মাঠে গিয়ে দেখি যে আমার ফলগুলো সবগুলো ওই যে বাচ্চারা খেলাধুলা করে ওরা নিয়ে গিয়েছে। তবুও বাচ্চারা যদি পাকতো তারপর যদি নিত তাহলে মনটাকে ভালো লাগতো। যেহেতু কাঁচা অবস্থায় নিয়ে গেছে ও খেতেও পারবে না, সেটার জন্য মনটা একটু খারাপ লাগছে। তবে আপু আপনার জন্য যেটা আমরা বলছি যে আমাদের ড্রাগন নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, তাই ড্রাগন নিয়ে একটু ছবি দেখি আপনার। বাংলাদেশে সাধারণত অনেকগুলো জাত পাওয়া যায়, তবে 3টা জাত খুব পপুলার হয়েছে। পপুলার বলতে খুব অ্যাভেলেবল হয়েছে। একটা হচ্ছে হলুদ রঙের, একটা ভিতরে সাদা রঙের, আর একটা হচ্ছে ভিতরে একদম কি বলে ম্যাজেন্টা বা পার্পল, এগুলো ডিপ কালার, ডিপ রেডিশ কালারের হয়ে থাকে। সেগুলো একটা সুবিধা হলো কি যে 3টা জাতি কিন্তু এখন বাংলাদেশে আমাদের দেশে খুবই অ্যাভেলেবল হয়ে গিয়েছে। হলুদটাও অনেক জায়গায় হয়েছে, আমি সেদিন টেলিভিশনে দেখলাম। হলুদটাও কিন্তু বাজারে চলে আসবে। ড্রাগন ফ্রুটের চর্চা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হচ্ছে একটা পিলারে আপনি 4টা বা 3টা বা 4টা গাছ লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে গাছটা যখন এইভাবে উপরের দিকে উঠতে থাকবে তখন নিচে থেকে কিন্তু অনেকগুলো কুশি বের হয়। এই কুশিগুলো কখনোই বের হতে দিবেন না, তাহলে দেখবেন গাছের গ্রোথ কিন্তু ভালো থাকবে। কুশিগুলো কেটে ফেলবেন, কেটে একটা ম্যান হাইট যখন উপরে উঠবে তখন একটা এইভাবে ঝুলিয়ে দিতে হবে। কেন ঝুলিয়ে দিতে হবে আপনারা সবাই জানেন। কারণ হচ্ছে ঝুলিয়ে দিলে নিচের দিকে থাকলে বেশি ফুল উৎপাদন হবে, বেশি ফল হবে, পলিনেশনটাও কিন্তু খুব ইজিলি পলিনেশন হবে। সেটার জন্য কিন্তু আমরা এটা কাজটা করি। তবে আমরা যখন ড্রাগন ফ্রুট নতুন লাগাবো, যে পিলারের পাশে বা বাঁশের পাশে এরকম একটু যদি চট দিয়ে, ডান পাশে যে ছবিটা দেখছেন, একটু চট দিয়ে যদি বেঁধে দিই তাহলে এই ড্রাগন গাছটা এই পিলারটাকে ধরতে খুব সহজ হতো, ধরে ধরে উপরে উঠতে সহজ হতো। এভাবেও কিন্তু বেঁধে দিলে দেখা যায় গাছের গ্রোথটা খুব ভালো হয়। সেটাও কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন, তাহলে ভালো মানে ভালো বলতে হচ্ছে গাছের গ্রোথটা খুব ভালো হবে এবং ভালো কি বলে অনেক কুশিগুলো আমরা অনেক ডালপালা পাবেন, যেটা হচ্ছে মাথা ম্যান হাইটের লেভেলে গিয়ে আপনি অনেকগুলো পাবেন। এখন কথা হচ্ছে যে পলিনেশন খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই ছবিতে যেই ছবিটা দেখছেন এটা হচ্ছে একটা ফুটন্ত রাতের বেলার একটা ফুল, ফুটন্ত। এখানে আপনি বলতে পারবেন যে কোনটা কি? এটা হচ্ছে মেল পার্ট, আর এই বাইরের অংশটা যেটা আছে সেটা হচ্ছে ফিমেল পার্ট। মেল এবং ফিমেল পার্টটা পলিনেশন এটা অটো হয়ে যাওয়ার কথা, কারণ প্রচুর পরিমাণে পোলেন থাকে, অটো পলিনেশন হয়ে যাওয়ার কথা। বাট আমরা দেখেছি পলিনেশনগুলো কখনো কখনো পলিনেশন না হওয়ার ফলে ফল পড়ে যায়। পলিনেশন না হলেই ফলটা কিন্তু হলুদ হয়ে যাবে, ফুলটা হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে পড়ে যাবে। তার জন্য আমরা যেটা করি, আমরা এইভাবে জেনারেলি কিন্তু এইভাবে মৌমাছি, হানি বি, বাম্বল বি অথবা আদার্স পোকাগুলো এসে কিন্তু এই পলিনেশনগুলো করিয়ে দেয়। ছবিতে দেখেন একটা মৌমাছি দেখা যাচ্ছে, সে কিন্তু মধু আহরণ করার জন্য এসেছে, পলিনেশনটা করিয়ে দিয়ে যাচ্ছে। এটাই সৃষ্টির লীলা। সে পলিনেশন করিয়ে দিয়ে যাচ্ছে। যদি এটা পলিনেশন না হয় তাহলে আমরা কিন্তু এই রকম ব্রাশ দিয়ে পোলেনগুলো নিয়ে এই ফিমেল পার্টটাতে যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু পলিনেশন হয়ে গেল। তাতে কি হলো? তাতে হচ্ছে আর ফলটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাহলে ভালো ফল উৎপাদন করার জন্য কুশি হতে দেওয়া যাবে না, তবে ফুলগুলোকে পলিনেশনটা এনশিওর করতে হবে। এখন কথা হচ্ছে এই ফুলটাকে যখন একটু ঝুলিয়ে দেওয়া হয় তখন কিন্তু ফুলটা নিচের দিকে থাকে, তখন পলিনেশন হতে সহজ হয় বা ভালো পলিনেশন হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন সিজন চলে গেল, এইবার হারভেস্ট করে ফেলবেন, তার পরবর্তীতে কী হবে? তার পরবর্তী বছরে আপনার ফলন বাড়ানোর জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটু ফার্টিলাইজার দিয়ে দিতে হবে। সেগুলো আমাদের সহজ কথা হচ্ছে ফার্টিলাইজার বলতেই আমরা বুঝি ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট, খৈল পচা, হাড়ের গুঁড়া, এগুলো দিই। আর যদি মনে করেন যে না এগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটু ড্যাপ অথবা মিক্সড এখন সার NPK সার পাওয়া যায়। ড্যাপ সার একটু ফল আসার আগে আগে আবার যদি MOP যদি দিয়ে দেন তাহলে দেখবেন ফুলের সংখ্যা বেড়ে যাবে এবং আমাদের ফলন বেশি হবে। কমার্শিয়ালি যারা করে এইভাবেই কিন্তু তারা করে। তবে একটা ছবি আমি দেখাতে চাই। আমরা যখনই ড্রাগন ফ্রুট নিয়ে কথা বলি তখনই দেখা যায় যে প্রচুর পরিমাণে পিঁপড়া হয়। অনেকে প্রশ্ন করেছে পিঁপড়া হচ্ছে। পিঁপড়া এই ফুলটা যখন ফুটে যায় তখন পিঁপড়া কিন্তু প্রচুর পরিমাণে হয়। যখন প্রচুর পরিমাণে পিঁপড়া হয় তখন আমরা পিঁপড়ার জন্য বিভিন্ন রকমের পিঁপড়া মারার জন্য সেভিন আমরা দিতে পারি।
তবে যেহেতু এই ড্রাগন ফ্রুটটা আমরা কাঁচা খেয়ে ফেলি, তার জন্য এখানে না দেওয়াই ভালো। আপনি যদি একটু দারুচিনি ছিটিয়ে দেন, অথবা গাছের গোড়াটার পাশে একটু কেরোসিন তেল একটা কাপড় দিয়ে ভিজিয়ে যদি একটু মুড়িয়ে রাখেন, তাহলে দেখা যাবে পিঁপড়াগুলো আর উঠবে না বা গাছে চড়বে না। তো পিঁপড়াটা আমার কাছে মনে হয়, আচ্ছা ছোটোবেলায় একটা গল্প মনে আছে যে শীতের সঞ্চয় তাই খাদ্য খুঁজিতেছি তাই কি জন্য আমার একটা 6 পায়ে পিল পিল চলি, এরকম পিঁপড়া কিন্তু শীতের খাবারটা সঞ্চয় করার জন্য কিন্তু এখন দৌড়াচ্ছে। এখন বৃষ্টি হয়েছে, তার আশ্রয়ও নাই, সে এর জন্য খাবারের জন্য দৌড়াদৌড়ি করছে। তো এখন তারা একটু দৌড়াবেই। একদম সব পিঁপড়া মেরে ফেলবেন সেটাও আমার কাছে কেন যেন ভালো লাগে না। সো আপনারা ধৈর্য ধরে যদি পিঁপড়াগুলো একটু সরিয়ে দেন, একটু দারচিনি যদি ছিটিয়ে দেন, তাহলে দূরে সরে যাবে। এটাই মনে হয় ভালো বুদ্ধি হবে বলে আমার ধারণা। সেদিকে খেয়াল করে আমাদের মিমি আপু আর একটু সুন্দর একটা প্রশ্ন করেছেন। অর্বরের গাছের পাতাগুলো সব পোকা এসে কেটে দেয়। অর্বরি গাছের পাতা পোকা এসে কেটে দেয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে উনি খুঁজে পান না পোকাগুলো। এই ধরনের একটা পোকা আছে যেটাগুলো কাটুই পোকা আমরা সবসময় বলি। রাতেবেলা বের হয়, সারা রাত গাছে ক্ষতি করে, সকালবেলা করে কি ওই মাটিটা, যে টবে মাটি আছে, মাটির ভিতরে মাথাটা ঢুকিয়ে দিয়ে ঘুমিয়ে থাকে, মনে করে যে কেউ দেখছে না। এর জন্য তখন আপনি কী করবেন, মাটিগুলো নিড়াতে গিয়ে দেখবেন ওই পোকাটা পাওয়া যাবে। তাহলে ওই পোকাটাকে আপনি হাত দিয়ে বা পায়ে পিষে মেরে ফেলতে পারেন। সেটা একটু করতে পারেন, সেটা করলে খুব ভালো। মাটিতে কিন্তু এই পোকাটা আছে, অথবা গাছের পাতার নিচে ঢুকে থাকে, সেটাও করে। ছাদে মিমে আপু আরেকটু প্রশ্ন করেছেন, করমচা, তেঁতুল, আমলকি গাছে ফুল আসছে না, কি করা যায়? ফুল আসছে না, একটু ওয়েট করেন। আমার করমচা গাছে এত ফুল আসছে, এত ফল হয়েছে, ফলে ভাই গাছ নুয়ে পড়তেছে, কিন্তু আমার কাছে করমচা খেতে ভাল লাগে না। এখন কী যে করবো বুঝতে পারছি না। যাই হোক, আপনি করবেন কি, এই সিজনটা পার হোক, এখন কোনো রকমের সার দেওয়ার দরকার নেই। আর এই সিজনটা বৃষ্টিটা কমে গেলে, বৃষ্টির পরপর যখন মাটিটা একটু ঝুরঝুরে হবে, প্রচুর পরিমাণে জৈব পদার্থ মিশিয়ে দিবেন। ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া, খৈল পচা, এগুলো ইউজ করতে পারেন। আর যদি সম্ভব হয় তাহলে একটু ড্যাব দিয়ে দিবেন, এবং যখন আগামী সিজন আসবে বর্ষার আগে আগে আবার একটু এমওপি সার যদি দিয়ে দেন, লাল সারটা, তাহলে কিন্তু গাছের চেহারা কিন্তু পাল্টে যাবে। আমার গাছের ছাদে আমি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি না, আমি একটু জৈব পদার্থ একটু বেশি দিই আর ক্লিবায়ও দিই, তাহলে দেখা যায় যে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়, সুন্দর হয়। সাত্তার খান ভাই বলেছেন ব্যাকটেরিয়ার জন্য কি দিতে পারি? ব্যাকটেরিয়া, আমি বারবারই বলেছি, ব্যাকটেরিয়া একটু টু ডিফিকাল্ট টু কন্ট্রোল। যদি হয়ে যায়, ব্যাকটেরিয়ার সিমটমটা কী হবে, গাছের যে অংশটা পচিয়ে ফেলে সেই জায়গাতে চাপ দিলে, নাকের পাশে নিলে দুর্গন্ধ হয়। ব্যাকটেরিয়া কন্ট্রোল করা খুব কঠিন। যদি সিড বেডে হয় তাহলে মাটিটাকে শোধন করে যদি নেন, গাছ লাগানোর আগে যদি ব্লিচিং পাউডার দিয়ে নেন, তাহলে দেখবেন আপনার গাছ পচবে না সেটা। তবে আমি দেখেছি আমাদের ক্লিবায়ো যেটা আছে, ক্লিবায়োটা খুব ভালো কাজ দেয় ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসে। ব্যাকটেরিয়াতে একটু কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়ে যদি আপনি দিয়ে দেন, আপনার কাছে আমি জানি না ক্লিবায়ো আছে কি না। আমরা সবসময় বলি 2 লিটার পানিতে 4 ml, মানে 1 লিটারে 2 ml। আপনি যদি 1 লিটার পানিতে 4 ml দিয়ে দেন, দেখবেন ব্যাকটেরিয়া কন্ট্রোল হয়ে গিয়েছে। তো সেটাও কিন্তু করতে পারেন। আর কানে কানে বলছি, ভাই আপনার কাছে যদি ক্লিবায়ো না থাকে, তাহলে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি একদিন বেড়াতে আসবেন, আমি আপনাকে গিফট করব। ভালো থাকবেন। ফেরদৌস আহমেদ ভাই খুব কমপ্লেক্স প্রশ্ন করেছেন, সব বেরি নিয়ে, এই বেরি, ওই বেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, রাসবেরি, হ্যাঁ, গোলাপজাম, এগুলো যত্ন কীভাবে নিতে হয় ভাই? শুধু অর্গানিক ম্যাটার। এই বেরিগুলো সবসময় খেয়াল রাখতে হবে, একটু অ্যাসিডিক মাটিতে ভালো হয়, অর্গানিক ম্যাটার দিয়ে দেন, অ্যাসিডিক হবে, আপনার গাছের ফলন হবে। একটু ব্লুবেরি, ব্ল্যাকবেরিগুলো একটু লতানো যদি হয়, তাহলে একটু লতানো মাচার মতো করে একটু শেড করে লতা পেঁচিয়ে দেন, তাহলে দেখবেন আপনার গাছগুলো ভালো হয়ে যাবে। সেটা যদি করেন তাহলে ভালো হবে। জৈব পদার্থ প্রচুর দিতে হবে, মাঝে মাঝে একটু প্রুনিং করে দিতে হবে, তাহলেই আপনার গাছ ভালো থাকবে। আপনার বোর ফিল করছেন না তো? চাকাচ্ছেন? আমি দেখছি অনেকেই জয়েন করছেন। আমি পরে সবাইকে থ্যাঙ্কস জানাবো। আমি গল্পগুলো একটু করে নিই। আমি দেখেছি রাজশাহী থেকে শামিমা আপু বলছেন করমচাগুলো পাঠিয়ে দেওয়ার জন্য। আমি ঠিকই পাঠিয়ে দিব, কিন্তু আচার বানানো যায় কি আমি ঠিক জানি না। কীভাবে কী করে আচার করা যায়, হয়তো করা যায়, আমি জানি না। যাই হোক,
হাবিবুর রহমান আক্তার ভাই লিখেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আনারের চারা মানে বেদানা চারা অথবা ডালিমের চারা খুব ডালপালা হচ্ছে, কিন্তু চিকন চিকন, ফুলও আসে, পড়ে যায়, এইগুলো রকম। আসলে হচ্ছে কি, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে আনারের একমাত্র প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আঙ্গুর এবং আনার খুব প্রুন করতে হবে। প্রুন করলে ফল বেড়ে যাবে, প্রচুর ফল হবে। প্রুন করবেন, ডালপালা বড় হবে। ঠিক এখনই প্রুন করার দরকার নেই, এখন যা হয় হোক, একটু বৃষ্টিটা কমে গেলে প্রুন করে দিয়ে আবার সেই ফেব্রুয়ারি মাসে প্রুন করে দিতে হবে। তাহলে দেখবেন আপনার গাছে একদম সুন্দর হয়ে যাবে। গাছের গ্রোথ ভালো তো, আপনার অসুবিধা নাই। আমরা অনেক কথা বলছি, বোর ফিল করছেন না তো? কমেন্টস করেন, আমি কিন্তু আসতেছি একটু কমেন্টসগুলো দেখার জন্য কিছুক্ষণ পরে। আমরা এখন একটু একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে আমাদের নূর মোহাম্মদ ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমি যখন স্পিরুলিনা প্রোডাকশন করি তখন আমি এই সারটা ইউজ করি। তো হঠাৎ করে দেখি উনি প্রশ্ন করেছেন যে সালফেট ও পটাশ এবং মিউরেট অফ পটাশের ভিতরে পার্থক্য কী। কত দেখেন, আমরা সালফেট ও পটাশিয়াম সালফেটটা আমরা ইউজ করি সাধারণত খুবই দামি জায়গায়, প্রিসিশনযুক্ত ক্রপসগুলো, অথবা যেমন স্পিরুলিনা আমরা খুব দামি জিনিস, এটাকে আমরা হাই গ্রেডেড পটাশ সার আমরা ব্যবহার করি, যেটা হচ্ছে পটাশিয়াম সালফেট বা সালফেট ও পটাশ। আর এমওপি হচ্ছে মিউরেট অফ পটাশ। তাহলে আপনাকে নূর মোহাম্মদ ভাইয়ের জন্যই আমি একটু স্লাইডে যাই। আসলে দুটোই হচ্ছে পটাশিয়াম সোর্স, একটা হচ্ছে সালফেট অফ পটাশ, আর একটা হচ্ছে মিউরেট অফ পটাশ। মিউরেট অফ পটাশের সবচেয়ে ভালো দিকটা হচ্ছে খুব লো কস্ট, বাংলাদেশে আমরা যেটা লাল সার বলে থাকি, লো কস্ট। এবং পটাশিয়াম আছে হচ্ছে 60%। এটার ভিতরে ক্লোরিন থাকে, যেটা গাছ খায় না। কখনো কখনো এই ক্লোরিন সারটার জন্য অনেক সময় আমরা যেগুলো স্যালাইন বেল্ট এরিয়াতে এটা আমরা ইউজ করি না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পটাশিয়াম সালফেট অফ এসওপিটা হচ্ছে পটাশিয়াম সালফেট। এটার ভিতরে পটাশ কিন্তু 50% আছে এবং সালফারও কিন্তু অ্যাড আছে। তাহলে সালফারের যে সিমটমগুলো দেখায় সেই গাছগুলোতে এই সালফারটা কিন্তু খুব ভালো কাজ করবে, তবে একটু প্রাইস বেশি। আমরা হর্টিকালচার ক্রপস যেমন হচ্ছে ক্যাপসিকাম অথবা চেরি টমেটো অথবা ব্রোকলি, এইসব ক্রপসগুলো যখন আমরা গ্রিন হাউস, লেথ হাউস এইসব জায়গায় হাই প্রিসিশনলি ইউজ করি, তখন এই সারগুলো আমরা পটাশিয়াম মিউরেট অফ পটাশ ইউজ না করে সালফেট অফ পটাশ ব্যবহার করে থাকি। সো এটা একটু প্রিসিশন ক্রপসের ক্ষেত্রে কমনলি যারা কনভেনশনাল টেকনিকে আমরা যে মাঠে যে ফসলগুলো উৎপাদন করি সেখানে সাধারণত আমরা ব্যবহার করি না। ব্যবহার করলে একটু এক্সপেন্সিভ হয়ে যাবে, সো এটার জন্য আমরা ব্যবহার করি না। কিন্তু সালফার কিন্তু আছে এটার ভিতরে, আমার এডিশনাল সালফার দিতে হবে না। সো এটা একটা আরেকটা জিনিস উনি প্রশ্ন করেছেন, শাকসবজি পচানো তরল সার সপ্তাহে 2-3 দিন টবে দেওয়া যাবে কিনা। আমরা কিন্তু মাছ ধোয়া পানি ব্যবহার করি, সবজি ধোয়া পানি, চাল ধোয়া পানি, এগুলো কিন্তু ব্যবহার করছি। সবজি পানিগুলো সে একটু পচে যেগুলো যায় সেগুলো, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই সবজিতে যদি কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থাকে তাহলে কিন্তু এটা ট্রান্সমিট হয়ে যেতে পারে। সো ভিজা যেসব পরিবেশটা বৃষ্টি আছে এইসব সময় এটা ব্যবহার না করাই ভালো, কারণ আমাদের ফাঙ্গাসগুলো গ্রো করতে পারে। তবে পচিয়ে রেখে, যেখানে বৃষ্টি পড়ে না এমন একটা জায়গায় সবজিগুলো পচিয়ে যদি ব্যবহার করেন মাটির মতো করে, তাহলে কিন্তু এটা বেশি বেনিফিট পাবেন। তো তরলগুলো ব্যবহার করার সময় একটু সাবধান হতে হবে, কখনো কখনো ফাঙ্গাল ইনফেকশান হতে পারে অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। নাসরিন সুলতানা আপু লিখেছেন, আম কালো হয়ে ফেটে যাচ্ছে। আম ফেটে যাওয়ার জন্য বিভিন্ন রকম গল্প করেছি, কিন্তু আম কেন ফেটে যায় সবাই জানেন আপনারা। কখনো পানি কম ছিল, হঠাৎ করে পানি পড়েছে, আমটা বড় হচ্ছে, ফেটে গিয়েছে, এরকম হতে পারে। কখনো পানির অভাবে ফেটে যেতে পারে, কখনো হাই টেম্পারেচারের জন্য ফেটে যেতে পারে, এরকম। তবে একটা কথা আছে যে বোরনের অভাবে কিন্তু আম ফেটে যায়, লিচু ফেটে যায়, আনারস ফেটে যায়, কাঁঠাল ফেটে যায়, তাই তো। বোরন মাটিতে আছে, গাছ তুলতে পারছে না, অথবা বোরন মাটিতে নাই তাই গাছ তুলতে পারছে না, সেটা হতে পারে।
মাটিতে আছে, গাছ তুলতে পারছে না, কিসের জন্য? পিএসের জন্য। তো চুন ব্যবহার করলে কখনো কোনো বোরনের অ্যাভেলেবিলিটি হয়ে যায়। চুন আমি যখন আমটা ফেটে যায় তখনই বাতাসে প্রচুর পরিমাণে ফাঙ্গাস আছে, সেগুলো ইনফেকশন করে, কখনো কখনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। সো আপনার ফেটে যাওয়াটা রোধ করতে পারলে ওইটা সলিউশন হয়ে যাবে। সো আপনি ভালো ফল পাবেন। ফেটে যেতে দেওয়া যাবে না। বোরনের অভাব হলে বোরন দিতে হবে, পানিটা যেন সুন্দরভাবে ইরিগেশন সবসময় পায় সেদিকে খেয়াল রাখতে হবে। সাদিয়া চৌধুরী আপু সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আমি শুনেছি ওনার একটা বিশাল বাগান আছে, আমার একদিন যাওয়ার খুব শখ আপনার বাগানটা দেখার জন্য। উনি প্রশ্ন করেন জুলাই মাসে কি কি চাষ করা যায়। আসলে এখন জুলাই মাস মনে হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে যেসব জায়গায় বর্ষাকালে পানি জমে থাকে না সেই সব জায়গায় সব ধরনের সবজি এবং ফল করা যায়। সবজিগুলো কেমন? আপনি বেগুন, ঢেঁড়স, মরিচ, চাল কুমড়া, ধুন্দুল, চিচিঙ্গা, শশা, তারপরে হচ্ছে করলা, কচু, পেঁপে, কলমি, ডাঁটা শাক, পুঁই শাক, কী না করতে পারেন, সবই করতে পারেন আপনি। সো আপনি সব কিছুই করতে পারবেন, তবে পানি যেন না জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর পোকার আক্রমণটা যেহেতু বেশি হয় তার জন্য ফেরোমন ট্র্যাপ, লাইট ট্র্যাপ, এগুলো ট্র্যাপগুলো ইউজ করে যদি করেন তাহলে কিন্তু আপনি কিন্তু বর্ষায় সব ধরনের সবজি কিন্তু, আপনি যেহেতু প্রচুর জমি আছে আমি জানি যতটুকু, তাহলে খেয়াল রাখবেন আপনি যেন 1 কেজি 2 কেজি করে প্রতিদিন হারভেস্ট হবে সেই রকম ক্রপস করবেন না। একসাথে যেন 20 কেজি 25 কেজি 1 মণ 1.5 মণ করে বিক্রি করতে পারেন, সেই রকমভাবে বড় অ্যামাউন্টের সব ক্রপস করবেন। সব ধরনের ক্রপস করার দরকার নেই, কিছু কিছু ক্রপ বেছে নেন যেন আপনি বিক্রি করলে যে 1.5 মণ একসাথে বিক্রি করতে পারেন। নাহলে দেখা যাবে আমি গিয়েছি, আমি 5টা পেঁপে নিয়ে চলে আসছি, তখন আমাদের পয়সাও নিতে পারবেন না। সো এটা দিকে খেয়াল রাখবেন। সো এটা আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে সস্তায় গ্রিন হাউস তৈরি করা যায় কিনা। গ্রিন হাউস জিনিসটা হচ্ছে পেছনে যে গ্রিন, এই গ্রিন না, কিন্তু গ্রিন হাউস হচ্ছে লাইট, টেম্পারেচার এবং ময়েশ্চার সবগুলো যেন কন্ট্রোল করা যায়। এটা কখনো পলিথিন দিয়ে করা হয়, কখনো গ্লাস দিয়ে করা হয়। আপনি কেন করবেন? আপনি যে সবজিগুলো করবেন এগুলো গ্রিন হাউসের দরকার নাই। আমি সহজ বুদ্ধি বলি, আপনি দেখেছেন জারভেরার যে প্রোডাকশন করে যশোরের রিজনে, পলি টানেল তৈরি করে নিচে সবগুলো ক্রপস করতেছে। আর সহজ বুদ্ধি এখন নেট দিয়ে ঢেকে দেন। আপনি শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি আসলে একদিন দেখিয়ে দিব আপনাকে। নেট দিয়ে ঢেকে দেন, তাহলে পোকামাকড় আক্রমণ হলো না, বৃষ্টির ঝাপটাও হলো, ভালো। যদি বর্ষাকালে করতে হয় উপরে একটা পলিথিন বিছিয়ে দেন, পলি শেড দিয়ে করতে পারেন। কেন আপনি করবেন গ্রিন হাউস? গ্রিন হাউস আসলে হচ্ছে কি প্রিসিশন ক্রপসগুলো সারা বছর প্রোডাকশন করা যদি ওই রকমের চিন্তা থাকে তাহলে হচ্ছে আপনি গ্রিন হাউসে যাবেন। গ্রিন হাউস সাধারণত যারা গবেষক তাদের জন্য গ্রিন হাউসটা খুবই দরকারি। কমার্শিয়াল প্রোডাকশনের জন্য আপাতত বাংলাদেশের প্রেক্ষাপটে না হলে চলবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। আমার কাছে মনে হয় নেট হাউস বা ল্যাথ হাউস পলি টানেল দিয়ে করতে পারেন। তবে এই পলি টানেলের ভিতরে আপনি কত সুন্দরভাবে আপনি মেলন, সামার টমেটো এগুলো কিন্তু প্রোডাকশন করতে পারেন, প্লাস্টিক টানেল করে নিলেই হলো। সামার টমেটো, তারপর মেলন, সামার অনিয়ন এগুলো কিন্তু করতে পারবেন। সো সহজ। শীতের আগাম সবজি নিয়ে সাদিয়া চৌধুরী আপু অনেক টেনশনে আছেন। আগাম সবজি যদি করতে হয় তাহলে আপনাকে প্রিপারেশন নিতে অক্টোবর মাসে, সেপ্টেম্বর মাসে ল্যান্ড প্রিপারেশন করে অক্টোবর মাসে সিডলিং যদি করে ফেলতে পারেন, অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসে যদি লাগিয়ে দিতে পারেন, দেখবেন যে আপনি আর্লি ফর, তখন কিন্তু কমার্শিয়াল ভ্যালুটা খুব বেশি হয়। সো যারা চালাক, যারা মডার্ন টেকনোলজি ইউজ করে তারা কিন্তু আর্লি অথবা লেট এই দুটোর ভিতরে থাকে। কনভেনশনাল যারা ফার্মার তারা কিন্তু মাঝামাঝি জায়গায় কনভেনশনাল টেকনিক, আপনি একটু আর্লি আনতে বললে দাম বেশি, লেটে আনলেও খুব দাম বেশি পাওয়া যাবে, সেদিকে এইভাবে আপনি কাজ করতে পারেন। মনি কিন্তু কিছুক্ষণ পর পর কাপ চেঞ্জ করে আবার অন্য চা দিয়ে গিয়েছে, লাল চা দিয়ে গিয়েছে। মনি খুব সেবা করছে আমাকে, আল্লাহ তাআলা মনিকে যেন খুব ভালো রাখে। আপনারা সবাই দোয়া করবেন মনির জন্য। বিনু নাজিনিন আপু লিখেছেন চিচিঙ্গা গাছের গোড়ায় 2 ইঞ্চি উপরে পচে যাচ্ছে, আপনি ওটাতে ধরবেন, ধরে নাকা গাছে নিয়ে যদি দেখেন যে গন্ধ আছে তাহলে ব্যাকটেরিয়া, তাহলে মাটিটাকে শোধন করতে হবে ব্লিচিং পাউডার দিয়ে, অথবা ক্লিবায়ো গাছের গোড়ায় স্প্রে করতে হবে। আর যদি দেখেন গন্ধ নাই তাহলে হচ্ছে বুঝতেই হবে ফিউজারিয়াম কন্ট্রোল করার জন্য শুধুমাত্র ক্লিবায়ো দিলেই যথেষ্ট। সো ক্লিবায়ো যদি না থাকে আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।
চাল কুমড়া গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে। এখন কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, কয়েকটা জিনিস বেড়ে গিয়েছে। একটা হচ্ছে মাটিতে নিউট্রিয়েন্ট আপটেক করার ক্ষমতাটা কমে গিয়েছে, নাইট্রোজেন নাই বলেই চলে। পাশাপাশি হচ্ছে ন্যামাটোডের পরিমাণ বেড়ে গিয়েছে। তা আপনাকে প্রচুর পরিমাণে জৈব পদার্থ দিতে হবে, ন্যামাটিসাইড যেমন ফুডাডান বা কার্বোফুডান এগুলো দিতে হবে, আর প্রচুর পরিমাণে জৈব সার দিতে হবে। আর যেহেতু পাতা হলুদ হয়ে এসেছে, ওল্ডার লিভগুলো, নিচের লিভগুলো, আপনি একটু সামান্য পরিমাণে মিক্সড ফার্টিলাইজার যেগুলো বলি আমরা, এনপিকে মিশ্র সার একটা পাওয়া যায়, সেটা যদি সামান্য পরিমাণে দিয়ে দেন তাহলে কিন্তু আর পাতা হলুদ হবে না। সেদিকে খেয়াল রাখবেন। লাকি রহমান আপু বলেছেন গাছে প্রচুর পিঁপড়া হয়। পিঁপড়া তো হবেই, এখন পিঁপড়া মাটিতে থাকতে পারছে না, বৃষ্টি হচ্ছে, সে তো আসবেই। পিঁপড়া আসুক, আপনার গাছে ক্ষতি না করলে হলো। পিঁপড়া তো আমাদের অসুবিধা কি, বন্ধু হোক না পিঁপড়া। পিঁপড়া যদি সরিয়ে দিতে হয় তাহলে হচ্ছে কি বলে এটাকে, দারুচিনির পাউডার ছিটিয়ে দেন, পিঁপড়া সরে যাবে। যে পথ দিয়ে পিঁপড়াগুলো আসে সেখানে একটু কেরোসিন ছিটিয়ে রাখেন, তাহলে পিঁপড়াগুলো সরে যাবে। অজ্ঞতা যদি কিছুই না মানতে চান তাহলে সেভিন দিবেন, সেভিন দিলে আপনার পিঁপড়া কন্ট্রোল করা যাবে সেভিন পাউডারে। শাহানা চৌধুরী আপু, স্ট্রবেরি পেয়ারা গাছে ছোট 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 ফল হচ্ছে এবং কিছু ঝরে যাচ্ছে এবং ডালপালা প্রচুর আছে। স্ট্রবেরি, আপনার বাসায় স্ট্রবেরি পেয়ারা আছে? আমি যখন কালেকশন করেছিলাম, আমি এটা কাশিমপুর থেকে কালেকশন করেছিলাম, বিএডিসি ফার্ম থেকে। আমি প্রায় সময় ওখানে যাই, আমি গিয়ে চুজ করে গাছপালা নিয়ে আসি, সস্তায় পাওয়া যায়। আর মাহবুব ভাই আমাকে খুব হেল্প করেন, আমার থেকে মাঝে মাঝে পয়সাও রাখেন না। তো এটা বলে আবার ঝামেলা ফেললাম কিনা, বললেন যে ভাই না আপনি নেন। আমাকে খুব স্নেহ করেন মাহবুব ভাই। মাহবুব ভাই কথা বললে আমার মনটা মানে ভালো লাগে খুব, এত ভালো মানুষ একজন। আপনারা যদি কেউ কাশিমপুরে যান, মাহবুব ভাইয়ের সাথে যোগাযোগ করে ওখানে বেড়াতে যাবেন, দেখবেন ঘুরে ঘুরে দেখাবে কত রকমের কত টেকনোলজি সবগুলো। আমরা কিছুদিন আগে পিকনিকও করে আসছি ওখান থেকে। তো মাহবুব ভাই আমাকে স্ট্রবেরি গাছটা যখন দিয়েছিলেন তখন বলেছিলেন যে খুব টেস্টি হয় না, কিন্তু এইবার আমার ছাদে এত বেশি ফল হয়েছে, বেশ অনেক সময় ধরে ফলগুলো পাকে, ছোট ছোট ফলগুলো স্ট্রবেরি সাইজের এবং একটা টকটকা লাল। গাছের গোড়ায় বসে আমি 10টা খেয়েছি, আমি ফ্লোরে বসে বসে 10টা খেয়েছি। একটু বিচি বেশি, কিন্তু কেমন যেন স্বাদ, একটু টকটক মিষ্টি মিষ্টি, আমার কাছে ভালো লেগেছে। মাহবুব ভাই বলেছিলেন যে মজা না, আসলে মজাই, আমার কাছে খুব ভালো লাগে। তবে আপনি বয়সটা একটু হতে দেন গাছটাকে, আগামী বছর দেখবেন আপনার গাছে গ্রোথ ভালো হবে এবং ফলগুলো ভালো হবে। অর্গ্যানিক ম্যাটার একটু বেশি দিয়ে দেন, দিলে দেখবেন গাছের ফলগুলো আগামীতে একটু বড় হবে। বিরু চৌধুরী লিখেছেন প্যাশন ফ্রুটের ফুল ঝরে যাচ্ছে। এটা এই বছরই খুব বেশি শুনছি যে প্যাশন ফ্রুট ফর্মটা হচ্ছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে পলিনেশন হচ্ছে না বলে আমার মনে হয়। তবে আপনি ফ্লোরা, আবার বলছি ফ্লোরা গাছের যে গোড়াটা আছে মাটিতে দিয়ে দেন এবং পুরো গাছটাকে ভিজিয়ে দেন, তাহলে দেখবেন ফলগুলো পড়বে না, সেটা খেয়াল রাখবেন। কানিস ফাতেমা পলি আপু লিখেছেন ক্যাপসিকাম না মরিচ, আমি বুঝতে পারিনি কথাটা। ক্যাপসিকাম যদি হয় তাহলে ফল বড় হবে না, হতে পারে পোকা যদি কামড় দেয় তাহলে যে ডিফর্ম হয়ে যায়। পোকা খুব কন্ট্রোল করা খুব দরকার ক্যাপসিকামের জন্য। তাহলে আমরা সবসময় বলি ক্যাপসিকাম যারা প্রোডাকশন করেন, এখন আপনার কাছে ক্যাপসিকাম তো বড় হওয়ার কথা না, কারণ ক্যাপসিকাম তো শীতে হয়, বর্ষায় কিন্তু খুব ভালো হয় না। তবু আমি যদি হয়ে থাকে তাহলে বর্ষাটা ভালো হবে না বেশি। তবে বর্ষা বা শীতে যখনই প্রোডাকশন করেন না কেন ক্যাপসিকাম, মশারি দিয়ে ঢেকে করবেন। আপনার ঘরে যে ফেলে দেওয়া মশারিটা আছে সেটাতে ঢেকে দেন, দেখবেন আপনার ক্যাপসিকাম বড় হবে। মশারি দিয়ে, শুধু মশারি দেন আর অর্গানিক ম্যাটার দিয়ে দেন। ক্লিবায়ো না থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, ক্লিবায়ো নিয়ে যাবেন। রুবিনা রফিক আপু লিখেছেন পেয়ারা গাছ 3-4 মাস আগে লাগানো, ছোট গাছে ফল হলো না, ভালো ফল না হলে, আচ্ছা ফল হচ্ছে না, ছোট গাছ তো ফল না হলেই ভালো। যদি পুড়ে যায় আপনি ফ্লোরা দিয়ে দেন, ফ্লোরা অথবা ক্লিবায়ো দিয়ে দেন, তাহলে দেখবেন যে গাছের গ্রোথ অনেক সুন্দর হয়ে গেছে, ফলন ভালো হবে। নাইমা আক্তার রীতা আপু লিখেছেন আসসালামু আলাইকুম বলেছেন। ওয়ালাইকুম সালাম। ব্ল্যাকবেরিতে ফল কখন হয়? আসলে ব্ল্যাকবেরি এখন সময় ফল হওয়ার, বর্ষার শুরুতে। আপনি ব্ল্যাকবেরি প্রথম সময় যখন এইভাবে ঝোপালো হতে থাকে তখন আপনার একটা ছোট এমন করে কি বলে যেন গাছটা উপরে উঠতে পারে সেই রকম একটা মাচা মতো তৈরি করে দিলে গাছটা উপরের দিকে উঠবে,
তখন কিন্তু ওইগুলোতে ফল হবে। প্রথম দিকে লাল, তারপর কালো হবে ব্ল্যাকবেরি। সো আপনার এই সময় ফল আসার সময়। নার্গিস আক্তার আপু, ওনার গাছ হচ্ছে ভেরিগেটেড যে পেয়ারাটা আছে, এটা সাধারণত এমনই অনেক সময় ধরে পাকে এবং পাকতে 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 লাস্ট মুহূর্তে একদম মনে হয় যে পাকছেই না, এইরকম। সো একটু সময় লাগবে, আর জাতের বৈশিষ্ট্যটাই হচ্ছে এইরকম। সো আপনাকে একটু অপেক্ষা করতে হবে, যত্ন নেন, দেখবেন ভালো হয়ে যাবে। আতিয়া রহমান আপু লিখেছেন মরিচ গাছ হঠাৎ করে শুকিয়ে যায়, এবং যদি দেখেন গাছের গোড়াটাতে এরকম শুকিয়ে যাওয়া গাছের গোড়ায় গন্ধ নাই, তাহলে বুঝতে হবে ফিউজারিয়াম। আর যদি গন্ধ থাকে তাহলে কি ব্যাকটেরিয়া হলে গাছটা তুলে ফেলে দিয়ে ভালো। আর ফিউজারিয়াম যদি হয় ক্লিবার স্প্রে করে দেন, অথবা টিল ফিউজারিয়াম কিছু কন্ট্রোল করার জন্য রুব্রাল টিল্ড এগুলো দিয়ে দেখতে পারেন, কাজ হতে পারে। তবে কখনো কখনো এইরকম হঠাৎ করে ইয়ার জন্য কখনো কখনো তো ন্যামাটোটো থাকতে পারে, সেদিকেও একটু খেয়াল রাখবেন। আর মরিচের পাতা কুঁকড়ে গিয়েছে, মরিচের পাতা কুঁকড়ে যাওয়ার জন্য অনেকগুলো কারণ বলেছিলাম। মাইটসের জন্য কুঁকড়ে যেতে পারে, ন্যামাটোডের জন্য কুঁকড়ে যেতে পারে, ভাইরাসের জন্য কুঁকড়ে যেতে পারে। এগুলো কোনটা ভাইরাস কোনটা ন্যামাটোড এগুলো সবগুলো আপনি কিন্তু জানেন। সো মাইট যদি পোকা থাকে তাহলে পোকার কন্ট্রোল করা ওষুধ দিতে হবে, সাবান পানি দিয়ে ধুয়ে দিতে হবে, সেটা দিলেই আপনি কিন্তু আস্তে আস্তে কুঁকড়ানো ভালো হয়ে যাবে। আর ন্যামাটোড যদি হয় তাহলে ন্যামাটিসাইড দিয়ে দেন। আর ভাইরাস হলে গাছটা তুলে ফেলে দিতে হবে, তুলে মাটির তলে ঢুকিয়ে ফেলতে হবে। তানিয়া জেসমিন সুমি পেয়ারা ও লেবুর প্রুনিং সম্বন্ধে জানতে চেয়েছেন। পেয়ারা লেবুর প্রুনিং করতে গেলে কিন্তু একটু ঝামেলায় পড়তে হয়। আমি যতবারই পেয়ারা বা লেবু আমরা প্রুন করেছি ততবারই ডাইব্যাক হওয়া শুরু হয়েছে। ডাইব্যাক কাকে বলে? গাছের উপর থেকে আস্তে 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 মোড় শুকিয়ে আসতে থাকে, এটাকে ডাইব্যাক, মানে উপর থেকে ব্যাক করছে শুকিয়ে শুকিয়ে, ডাইব্যাক। এতটুকু শুকিয়ে গিয়েছে, এই জায়গাটা কেটে ফেলে দিতে হবে। এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করার জন্য যত রকমের কেটে টুকরা টুকরা করতে হয় সেগুলো টুকরা করে ফেলে দিবেন। মানে মরা ডালপালা কোনোটাই রাখা যাবে না। মরা ডালপালা যদি থাকে তাহলে কিন্তু আস্তে 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 পুরো গাছটা মরে যাবে, সেদিকে খেয়াল রাখবেন, তাহলেই যথেষ্ট। বৃষ্টির পরপর একটু একটু ডালপালা কেটে ছেটে দিয়ে নতুন করে আবার বাগান করার জন্য চেষ্টা করবেন। সো এইরকমভাবে আমরা গল্প করে অনেক সময় কাটাই। এখনও আপনারা সবাই চা খাচ্ছেন তো, অনেক সময় নিয়ে নিলাম, দ্রুতই শেষ করে ফেলব। আচ্ছা, আমি আসলে হচ্ছে কি, আমার এই ক্লাসে আমি দেখেছি অনেকেই কিন্তু মানে অংশগ্রহণ করেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার কাছে অনেকেই বলছে যে আপনার ক্লাসগুলো খুঁজে পাই না। যদি সম্ভব হয় আপনারা আপনাদের পেজে, আপনাদের গ্রুপ, আপনার নিজের ইনবক্সে আপনি শেয়ার করে দিলে দেখা যাবে আরও অনেকেই কিন্তু এটা খুঁজে পাবে। তাহলে এই গল্পগুলো তারা শুনতে পাবে, এবং তারা, আমি জানি না ছাদ বাগান করুক বা না করুক, আপনি যদি শেয়ার করে দেন, এই গল্পগুলো যদি শুনে উনি অনুপ্রাণিত হতে পারেন, অথবা মাথার ভিতরে যে স্ট্রেসগুলো আছে সেগুলো অনেক সময় বলবো এই স্যারটা কী বলে একটু শুনি, স্ট্রেসটা কমে যাবে। সেই জন্য আপনি কিন্তু শেয়ার করবেন। শামীমা খন্দকার আপু দেখছেন, খুবই ভালো লাগলো। আপনার কিছুক্ষণ আগে আপনার গল্প বলেছি, আপনি ভালো একটা বাগানি। সুলতানা আলামিন, তাপস কবির, মাহবুব আমার দোস্ত কিন্তু দেখছে, খুব ভালো লাগছে মাহবুব। আমি সেদিন হঠাৎ করে দুপুরবেলা মাহবুব এসে হাজির। আমি বললাম এই লকডাউনের ভিতরে কীভাবে আসলো? বলে গেট দিয়ে ঢুকতে দিল, বলেছে জামালা গেছে যাচ্ছি, ছেড়ে দিয়েছে। হাতে আবার আমার জন্য বিস্কিট, চকলেট, পাউরুটি, আমার পছন্দের খাবারগুলো নিয়ে আসছে। সো সেদিন থ্যাঙ্কস দিতে পারিনি। আমি সবার কাছেই, সবার সামনে আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন বন্ধুই তো বন্ধু, যেই বন্ধুগুলো সবসময় পাশে থাকে। এরকম বন্ধু পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আসলেই মাহবুব থ্যাঙ্কস, মামুন ভাই থ্যাঙ্কস। সো আমার খুব ভালো লাগে এইরকম বন্ধুগুলো আমরা পেয়েছি। গ্রিন বাংলাদেশ এমন একটা গ্রুপ, এটা অন্য যত গ্রুপে কথা বলেন সবগুলোকে ভিন্ন। আমরা কিন্তু প্রতিটা মানুষের জন্য, প্রতিটা মানুষের অন্তর কিন্তু কেমন যেন একটা টান লাগে। আমার কাছে মনে হয় যে সবাই খুব কাছের মানুষগুলো, কত জনমের বন্ধুত্ব আমাদের মাঝে। একজনের মন খারাপ হলে আমাদের মন খারাপ হয়,
একজনের শরীর খারাপ হলে আমাদের নিজের শরীর খারাপ হয়ে যায়। তাই তো আমরা গ্রিন বাংলাদেশ, আমরা আত্মার বন্ধু। কখনো দেখা হয়নি, কোনো আগের জন্মেও কোথাও কোনো দিন এইরকম কল্পনাও করিনি। কত মানুষের সাথে পরিচয় হয়েছে। আমি রাস্তায় যখন বের হই, কখনো কখনো বিভিন্ন জায়গায় আমি ঘুরতে যাই, কখনো কখনো বলে স্যার, আমি তখন মনে করি ইউনিভার্সিটির টিচার হিসাবে আমাকে স্যার বলেছে। ইউনিভার্সিটির শিক্ষকদেরকে সবাই স্যার বলে, স্যার বলার দরকার নেই, তারপর স্যার বলে। কিন্তু না, বলে কি আপনি 90 মিনিট স্কুলিংয়ের টিচার না? আমার তখন বুকটা ভরে যায়। কি ভালোবাসা! এই ভালোবাসা আমি পেয়েছি। আমার মতো মানুষ, আমার মতো একটা নিরীহ চুনোপুটি একটা মানুষ এই ভালোবাসাগুলো পেয়েছে। বাসে উঠেছি, বাসের ভিতরে একজন ভদ্রমহিলা বলতেছে আমার 90 মিনিট, ওনার হাজব্যান্ডকে পরিচয় করে, আমার 90 মিনিট স্কুলিংয়ের স্যার। আমি কিন্তু ইউনিভার্সিটির প্রফেসর একজন। যখন 90 মিনিট স্কুলিংয়ের স্যার বলে তখন আমার বুকটা ভরে যায়। আমি এখনও বলছি, আমি ইউনিভার্সিটি টিচার হিসেবে যতটুকু প্রাউড না ফিল করি, তার চেয়ে বেশি প্রাউড ফিল করি 90 মিনিট স্কুলিংয়ে আমার যখন স্যার ডাকে। আমার এতটা ভালো লাগে। কখনো দেখা হয়নি, রক্তের বন্ধন নাই, কোনো রকমের একাডেমিক কোনো বন্ধন নাই। আমরা এক একজনের খুব কাছের, কখনো ভাই, কখনো বোন, কখনো বা বন্ধু, কখনো বা খুব আরও কাছের মানুষ। একটু শরীর খারাপ হলে কষ্ট লাগে। সো আমরা হচ্ছে সেই মানুষগুলো গ্রিন বাংলাদেশ করি। সো হানিফ ভাই, আপনি জয়েন করেছেন। আমার রনি দেখছে দেশের বাইরে থেকে বসে। নুসরাত জাহান নাওভি, সুন্দর নাম। হ্যাঁ, নাসিমা আক্তার, রীতা আপু, আপনার গল্প করলাম। রাকিবুজ্জামান মনি সবসময় ডিস্টার্ব করে আমাকে। নাইমা আক্তার, রীতা আপু চা নিয়ে বসেছেন। অবশ্যই আমরা স্ট্রেস রিলিজ করতে চাই, সো ভালো কথা। কাজী কাজল দেখছেন, আসসালামু আলাইকুম। রোকেয়া ইসলাম আপু দেখছেন, কনগ্রেচুলেশনস। আর হচ্ছে মিষ্টি, আমি মিষ্টি খুব পছন্দ করি আপু, আপনি কিন্তু মিষ্টি পাঠিয়ে দেবেন, মাফ নাই কিন্তু। আমি দেখেন, আমি দোয়া করবো না, আপনি আমাকে মিষ্টি পাঠিয়ে দিতে হবে। এই মিষ্টি খাইতেই হবে আমার, আমি চিৎকার দিয়ে খাবো। আপু পাঠিয়েছেন। রনি, আজিম ভাই আসসালামু আলাইকুম। ক্রিস আপু, আপনার গল্প করেছি। নাইমা মৌ আমার স্টুডেন্ট, পিএইচডি স্টুডেন্ট। আনাল মেহেদি আসসালামু আলাইকুম। পুতুল আপু, পুতুল রহমান পুতুল, বা নামটা সুন্দর তো। নাজমা আক্তার দেখছেন। এইরকমভাবে অনেকেই আমাদের কাছে কেউ প্রশ্ন করেছেন কিনা ম্যাঙ্গানিজের অভাব হলে কী প্রয়োগ করব। ম্যাঙ্গানিজের অভাব কি দেলওয়ার হোসেন ভাই লিখেছেন, ম্যাঙ্গানিজের অভাবকে আপনি চিনেন? ম্যাঙ্গানিজের অভাব ছোপ কিন্তু অনেকগুলো কমপ্লেক্স তৈরি করবে। ম্যাঙ্গানিজের অভাব হচ্ছে ম্যাঙ্গানিজ ফার্টিলাইজার পাওয়া যায়, সেটা যদি আপনি দিয়ে দেন, খুব লো খায় কিন্তু খুব কম পরিমাণে খায়, কম পরিমাণে দিতে হবে। নিশা আপু দেখেছেন, রিমা দেখছেন। প্রশ্ন আছে কিনা আমি দেখছি, সবাই যারা যারা দেখছেন। ড্রাগন ফুল ফুটার আগেই, মেহেদি হাসান বলেছেন, ড্রাগন ফুল ফুটার আগেই দেখবেন হলুদ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু নিউট্রিয়েন্টের অভাব এবং ছোট অবস্থায় কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, যার জন্য কিন্তু পড়ে যায়। সো এটা হতেই পারে। সো আপনাকে এই বছর ফসল হারভেস্ট করার পর 1 বছরের জন্য প্রিপারেশন নেবেন আগামী জুন মাসের জন্য। সেদিকে খেয়াল রেখে যদি যত্ন নেন, তাহলে কিন্তু আগামী বছর ফলগুলো ভালো হবে। হানিফ ভাই ঝামেলাবাজ। দেখেন তো, মেয়াদ উত্তীর্ণ কেন, চা পাতাটা মেয়াদ উত্তীর্ণ করলেন উনি, আমি ছিলাম না। ভাই আপনি চা পাতাটা মেয়াদ উত্তীর্ণ করে ফেলেছেন, এটা তো আপনার পানিশমেন্ট হওয়া দরকার। এখন কিনে আবার চা পাতা নিয়ে আসতে হবে, ওটা হবে না। ওই চা পাতাটা আপনি গাছের গোড়া দিবেন না কি করবেন না, এটা আমরা জানি না। আবার নতুন চা পাতা কিনে আমার কাছে আসতে হবে, সেটা কিন্তু খেয়াল করতে হবে। ভাই এটা খুব অন্যায় করে দিয়েছেন। গাছের চা পাতা ব্যবহার করা যায়, খুব ভালো, উপকারী এবং গাছের জন্য খুব ভালো। মামুনুর রাজা ভাই আসসালামু আলাইকুম। রেজাউল করিম, আমার ভাই দেখছেন কুমিল্লা থেকে, কি সৌভাগ্য আমার। আমার ভাইয়ের গল্প বলি। আমার ভাই খুব শান্তশিষ্ট একটা মানুষ। আমার ভাইটা আমার ভাই বাসার সবাই না আমাকে কখনো কোনো দামই দেয় না, সবাই মনে করি পাগলা টিচার, ও কোনো পাত্তাই দেয় না, কখনো কোনো কিছু জিজ্ঞাসা করে না। ওই ভাইটা এখন আমাকে দেখছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ভাই আসসালামু আলাইকুম। জাহানা রাখতে শুনছি চা খেতে খেতে, বাহ।
ক্রিস আপু খুব সুন্দর একটা কথা বলেছেন, ড্রাগন ফ্রুটসের ভিতরে ম্যাজেন্টা কালারের যেটা ডার্কিশ কালার, ডার্ক রেড কালারের বা পার্পল কালার, সেটা কিন্তু খুব মজার, খুব ডেলিশিয়াস। হলুদটা চেয়েও অনেক মজা হচ্ছে। শামিমা খন্দকার আপু বলেছেন হারভেস্ট করা, একবার ড্রাগন ফল হারভেস্ট করে আবার ফুল আসছে। কি ভাগ্য, কি কপাল নিয়ে জন্মগ্রহণ করেছেন শামিমা আপু। থ্যাঙ্কস, আপনার যে অনেকগুলো গাছ পাঠিয়েছেন, সবগুলো গাছ তাজা হয়েছে, সুন্দর। আমি কয়েকদিন পরে ছবি দিব। ফারহা আহমেদ আমার একটা প্রিয় স্টুডেন্ট, খুব ট্যালেন্টেড একটা স্টুডেন্ট, অনেকদিন হলে দেখি না, সময় পেলে চলে এসে ফারহা। বিলাস চন্দ্রমন্ডল দেখছেন, সালমা সুলতান দেখছেন, মনে হয় করণীয়। যেমন এই মোটামুটি আমরা সবগুলো কথা বলে ফেলেছি। যারা যারা দেখছেন আমরা অলরেডি সব কথাই বলে ফেলেছি। সো আমরা কেন লাইভে এসেছি সুন্দর, ছোট্ট সুন্দর কিছুটা সময় গাছপালা নিয়ে কথা বলে আল্লাহকে খুশি করা। আমরা সব কিছু আল্লাহকে খুশি করার জন্য আমরা করে থাকি। আল্লাহ তাআলা বলবেন এই সময়েও তারা গাছপালা নিয়ে কথা বলছে। সো আমরা ভালো কাজ করলাম। আল্লাহ তাআলা যেন আমাদের আজকে এই সন্ধ্যার এই কথাগুলো গ্রহণ করে নেন, আমাদের কবুল করে নেন। সবাই মনে রাখবেন, লকডাউন যেহেতু কখনো রেড জোন, কখনো গ্রিন জোন, আপনাকেই প্ল্যান করতে হবে আপনি কতটুকু লকডাউনে থাকবেন। আপনি যদি ঘরে থাকেন এবং সরকার যে কথাগুলো বলে দিয়েছে, কীভাবে মুখ ধুইতে হবে, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কীভাবে গার্ডগুলো করতে হবে, সেগুলো যদি আপনি করেন, ইনশাআল্লাহ আমরা রক্ষা পাব। আমরা সবাই ঘরে থাকার চেষ্টা করি। ঘরে থাকলেই সেফ, কম্পারেটিভলি সেফ। আমরা ঘরে থাকার চেষ্টা করব। কেন ঘরে থাকব? ইনশাআল্লাহ আগামী 90 মিনিট স্কুলিংয়ে আমরা কখনো এই পরিবেশটা চেঞ্জ হলে গাদাগাদি করে আমরা 90 মিনিট স্কুলিংয়ে ক্লাসে বসে ক্লাস এনজয় করব, গাছপালা বিতরণ করব, গাছ নিয়ে গল্প করব। সেজন্য আমরা এখন ঘরে থাকব। সবাই ঘরে থাকবেন, চেষ্টা করবেন সবসময় গার্গেল করার জন্য, মুখটা সবসময় পরিষ্কার রাখার, নাকটা পরিষ্কার রাখার জন্য, ভাপ নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি ডাক্তার না, আমি শুনেছি। আর হোমিও ওষুধও কাজ দেয়। যাদের বিশ্বাস আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোমিও ওষুধও কিছুটা কাজ করে প্রিভেন্টিভ মেজার হিসাবে। সো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ। আগামী শুক্রবার আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।